শিক্ষার দুর্নীতিতে এবার শাসক দলের নেতাদের নাম প্রকাশ হচ্ছে। তো এই যে যারা যোগ্য ছিল তাহলে এরাও কি তাহলে এই জন্য হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে? আচ্ছা, শাসক দলের নাম কি প্রথম এলো? আমরা প্রথম থেকে বলছি, একেবারে মমতা ব্যানার্জি তার ভাইপো কোম্পানি খুলে, তৃণমূল দল নয়, টাকা জোগাড়ের ব্যবস্থা করেছে। এবং আমি এটাও বলেছিলাম, যেখানে দেখিবি সাই উড়াইয়া দেখিল তাই। দুর্নীতির গন্ধ পেলেই সেখানে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ভাইপো, পিসি তাদের নাম আসবে। আর এই জন্যই ইডি সিবিআই তদন্তে হোঁচট খাচ্ছে, কারণ পিসি ভাই পর্যন্ত পৌঁছবে না। কাকুর গলার স্বর নিয়ে কত নাটক হলো, আর তারপরে যেই পাওয়া গেল যে লিডস এন্ড বাউন্স কোম্পানিতে টাকা জমা পড়েছে, অভিষেকের টাকা কোম্পানি জমা পড়েছে, চুপ হয়ে গেল। এখন আবার জীবন বিস্কুলের কাছে যাচ্ছে। আগে তো ছিল যেই ভোট আসবে আবার ইডি সিবিআই তৎপরতা দেখাবে, আর তোমরা অমনি আরম্ভ করবে এইবার ইডি, এইবার সিবিআই। কিন্তু যারা আগে নারদা কাণ্ডে দেখেছি, সারদা কাণ্ডে দেখেছি, চিটফান্ডের কাণ্ডে দেখেছি, এবং শিক্ষক নিয়োগে দুটি দেখেছি, একে একে আবার জামিনও পেয়ে যায়। এবং যারা জামিন পায় তারপরে সিবিআই আর তাদের নামে গিয়ে নতুন করে জামিন বাতিলের জন্য কোনো আবেদনও করে না। আমরা একেবারে পুলিশ অফিসারদের দেখেছি, আইপিএস, আমরা দেখেছি মন্ত্রী, আমরা দেখেছি এমপি, আমরা দেখেছি এমএলএ, পঞ্চায়েত, পুরসভা পর্যন্ত তৃণমূল একটা দুর্নীতি তন্ত্র তৈরি করেছে। বিজেপি তার মধ্যে একটা ভাগ পাচ্ছে। এদিকে এন্ড ইউজেও দেখা যাচ্ছে বিজেপির নেতারা ভাইপোর কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, বিজেপির নেতারা রেকমেন্ড করেছে, আর এই জন্যই ইডি সিবিআই এগোচ্ছে না, কারণ কোথায় কি বেরোবে। আর অন্যদিকে তৃণমূল এটা শিখেছে এই নিয়োগে যে দুর্নীতি হয়। আগে তো বামফ্রন্ট সরকার ছিল, স্কুল সার্ভিস কমিশন হতো, বাচ্চা সার্ভিস কমিশন হতো, কলেজ সার্ভিস কমিশন হতো, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়োগ হতো, তখন তো এরকম চাকরি নিলামের ব্যবস্থা ছিল না। ব্যাপক কাণ্ড মধ্যপ্রদেশে আরএসএস বিজেপি মিলে প্রথমে বৃত্তি শিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজে ভর্তি এবং শিক্ষকতার এবং সরকারি চাকরির ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি করে। আজ পর্যন্ত সিবিআই কিন্তু মামলা ঘুরিয়ে নেবো, কোনো তদন্ত করার ফলাফল বেরোবে না। এতে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়। এই জন্যই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার যখন আইনজীবীরা গেছে এবং সেখান থেকে যখন নির্দেশ দেওয়া হচ্ছে, একদিকে মমতা ব্যানার্জি সিপিএম এর নামে, উকিলদের নামে গালাগাল দিচ্ছেন, যারা কেস করেছে তাদেরকে শত্রু বানাচ্ছেন, আর যারা চুরি করেছে তাদের ক্ষেত্রেই রক্ষা করছেন। এজন্য আমাদের মনে হয় যে এখনো সময় আছে। ভাইপোর অফিসে, ভাইপোর বাড়িতে, শান্তিনিকেতনে কেন পুলিশ যাবে না, কেন ইডি যাবে না, কেন সিবিআই যাবে না? পুলিশ কেন তাদেরকে রক্ষা করবে? রাজ্য পুলিশের দায়িত্ব হয়েছে দুর্নীতিতে সাহায্য করা এবং দুর্নীতিগ্রস্তদের রক্ষা করা। বলছি দাদা, এই হাই রাইজ যে সমস্ত আবাসন আছে কলকাতায়, সেখানে কমিশন বুথ করবে, তৃণমূল বলছে সেখানে করা যাবে না, বাধা দিয়েছে। এর আগে তো আবাসনে খুব চমক ধমকও দিয়েছিল এবং অভিযোগ ছিল। গতকাল মিটিং ছিল, সেখানে আমাদের প্রতিনিধিরা ছিল, সিপিআইএম ছিল, ব্লকে ছিল, কংগ্রেস ছিল, অন্যান্য দলের ছিল। সেখানে আমরা বলেছি এবং সেই জন্য আবার নতুন করে সময় নিয়েছে, কারণ যে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, ডিএম, তারা একটা মিথ্যা রিপোর্ট দিয়েছে অনেকে। আর ওখানে গিয়ে ইলেকশন কমিশন বললেন, সিও, যে আমাদের তো সব ইউনানিমাসলি সব দল মিলে ঠিক করেছে এই লিস্টটা। কিন্তু আমরা দেখালাম যে আসলে আপত্তি করা হয়েছে, কিন্তু ডিএম অফিস থেকে মিথ্যা রিপোর্ট দিয়েছে। আমরা এখন দাবি করছি, এক, বুথ রেশনালাইজ করলে সব দলের কথা শুনতে হবে। দুই, মানুষ যাতে অবাধে সুষ্ঠুভাবে ভোট দেয়, যেহেতু এখন দেখছেন বিহার থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তোমার গিয়ে কর্ণাটকা, হরিয়ানা, দিল্লি থেকে আওয়াজ উঠছে যে কিভাবে ইলেকশন কমিশন নিজে নির্বাচন কারচুপিতে সাহায্য করেছে। আমরা গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে বলেছিলাম, নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন, মস্তান, আইপ্যাক, তৃণমূল সব মিলে, বিজেপি তৃণমূল মিলে, যাতে বামপন্থীরা শূন্য হয়, কংগ্রেস যাতে না পায়, অধীর শ্রেণী যাতে না যেতে, তার জন্য কিরকম কারচুপি করা হয়েছিল। সুতরাং এখন নির্বাচন কমিশন, সিওর প্রত্যেক নম্বরের মতো যেন কারখানা বন্ধ হোক, তো সেই জমিটা নিয়ে যাতে উপার্জন করুক, এটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের পদ্ধতি। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে জাল শংসাপত্র বা অভিযোগ উঠেছে, ওয়ারি শংসাপত্র। সেখানে যিনি প্রাক্তন উপপ্রধান ছিলেন তৃণমূলের, তার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে। প্রধানের ভুয়ো সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সার্টিফিকেট ওবিসি, এসসি, এসটি ভুয়ো সার্টিফিকেট, শংসাপত্র, শংসাপত্র দেওয়া হচ্ছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পয়সা দিয়ে নকল পাসপোর্ট করে নেওয়া হচ্ছে, আধার করে নেওয়া হচ্ছে। দুর্নীতিতন্ত্রের এটা হচ্ছে একটা উপার্জনের জায়গা। একদিকে উত্তর ভারতে, উড়িষ্যায়
বাংলার যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তাদের উপর বিজেপি জুলুম করছে, আক্রমণ করছে, পুলিশ টাকা রোজগারের ব্যবস্থা করেছে, তাদের শংসাপত্র থাকতেও সেগুলোকে বিশ্বাস করছে না। আর তৃণমূল এখানে অফিস খুলে একেবারে পোচা পঞ্চায়েত থেকে, আমি দেখো যে ভিডিও একটা দিয়েছি যে 500 টাকা দিতে হবে, তবে সার্টিফিকেট আর ভুলভাল থাকলে ওটা কারেক্ট করতে পারবে। তারা টাকা রোজগারের জায়গা হচ্ছে। আসলে এটা হচ্ছে মানি মেকিং যন্ত্র। মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করা, মানুষের মধ্যে সন্দেহ তৈরি করা, তাদের যে শংসাপত্র আছে সেগুলোকে নিয়ে সন্দেহ তৈরি করা, তাদের মধ্যে একটা ভয় যুক্ত করা বিজেপির একটা কাজ। আর সেই ভয়কে ব্যবহার করে তৃণমূলের রাজনীতি করা এবং অর্থনীতি করা, রোজগার করা, এটা হচ্ছে একটা বিজেপি তৃণমূলের মিলি ভাগাচ্ছে। বলছি দাদা, একদিকে ট্যারিফ নিয়ে যুদ্ধ চলছে, তার মাঝে মোদী আবার রোববারে 300 করে যাচ্ছে। একদিকে অন্যদিকে না, একই দিকে। গত কয়েক বছর ধরে আমরা বলছিলাম যে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণের দেশগুলো, উন্নয়নশীল দেশগুলোকে নিজের স্বার্থ রক্ষা করার জন্য হলে আরো বেশি ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, চায়না, এদের মধ্যে আরো সংহতি বাড়াতে হবে। সাংহাই কোঅপারেশন বলে বিকল্প একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে ভারত প্রথমে যোগ দিতে চাইছিল না, পরে আস্তে আস্তে যোগ দিল, কিন্তু অনেকটা সময় নষ্ট হলো। ব্রিক্সের ব্যাপারেও অনেকে মনে করছে যে ভারত আমেরিকার চর হিসেবে ওখানে কাজ করছে, আমেরিকার স্বার্থ দেখছে। মোদী যেভাবে আপকি বার ট্রাম্প সরকার বলে সাম্রাজ্যবাদের লেজুর হওয়ার চেষ্টা করেছেন, আমাদের স্বাধীন সার্বভৌম যে বিদেশ নীতিটাকে জলাঞ্জলি দিয়েছেন এবং আমেরিকা নেতৃত্বাধীন কোয়াডের অংশীদার হয়েছেন, এখনো তার জন্য চেষ্টা করছেন। কদিন আগে আমরা দেখেছিলাম 4000 কোটি টাকা খরচা করে G20 অধিবেশন করেছিলেন দিল্লিতে, ব্যাপক মিডিয়া কাভারেজ করানো হয়েছিল, অথচ সাংবাদিকদের দেখা করতে দেওয়া হয়নি, প্রশ্ন করতে দেওয়া হয়নি। সেখানে চায়নাও আসেনি, রাশিয়াও আসেনি। তাহলে আমেরিকান লবিতে ইন্ডিয়া ঢোকার চেষ্টা করছিল, অথচ আমরা বলছিলাম বিশ্বকে বাঁচাতে হলে, তার ব্যবসা বাণিজ্য বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে, দক্ষিণ যে গোলার্ধ তা সেই দেশগুলোকে বাঁচাতে হলে আমাদের আরো বেশি সংহতি তৈরি করার দরকার। পিছিয়ে পড়া মানুষগুলোর, পিছিয়ে পড়া দেশগুলোর, উন্নয়নশীল দেশগুলোর, উন্নয়নকামী দেশগুলোর। সেখানে ময়ূর পুচ্ছ লাগিয়ে যেরকম হয় কাক, মোদী এরকম ট্রাম্পের পুচ্ছ লাগিয়ে ট্রাম্প করতে চলে গিয়েছিলেন, ব্যর্থ হয়েছেন। আজকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কৃষি, আমাদের ওষুধ শিল্প, আমাদের পোশাক শিল্প, চর্মশিল্প, তার উপরে সংকট নেমে এসছে ট্যারিফ ওয়ারের নামে। এখন হিন্দিতে একটা কথা আছে, আব আয়ে উট পাহাড়কে নিচে। এখন তার মনে হয়েছে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব দরকার। আমরা বলছি কোন বিশেষ দেশের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না, স্বাধীন নিয়ম বিদেশ নীতি নাও, আর মার্কিনী দালালি বন্ধ করো। তাহলে কে শত্রু কে মিত্র বুঝতে পারবে, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ বাজার তৈরি করতে হবে। এখানকার ছেলে মেয়েদের দক্ষতা তৈরি করে তার হাতে কাজ দিতে হবে, এবং এখানে যে শিল্প সামগ্রী তৈরি হয়েছে, কৃষি সামগ্রী তৈরি হয়েছে, সেটা ক্রয় করার মতো আমাদের দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মধ্যে সে ক্ষমতা বৃদ্ধি করতে হবে। চীন সে কাজ করেছে পরিকল্পিতভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, যার ফলে আজকে আমেরিকার চোখ রাঙানির সামনে দাঁড়িয়ে চোখ তুলে বুক তুলিয়ে সে লড়াই করতে পারছে। আমরা সে কাজটা করিনি বলে আমরা আমেরিকান তোমার যে রপ্তানি নির্ভর, পশ্চিমী রপ্তানি নির্ভর অর্থনীতি করেছি বলে আজকে আমাদের রপ্তানি যেমন বিপদ এসছে। এখন যারা এত মোদীভক্ত ছিল, মোদী করছিল, এখন তারা দুই পায়ের নিচে লেজটাকে কিছু হয়েছে। বলছি দাদা, কুলটিতে গতকালকে শুট আউট হয়েছে, তো দেখা যাচ্ছে যে একেবারে স্কুল ছাত্র থেকে আম জনতা মুরগির মতন আগ্নেয়াস্ত্র হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আইন শৃঙ্খলা নিয়ে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। দক্ষিণপন্থের যখন রাজনীতি উত্থান হয়, যখন ভয় আর ভীতি সঞ্চার করে, দাপট দেখিয়ে মাতব্বরে রাজনীতি হয়, ভোট লুট যখন হয়, পঞ্চায়েতের হোক, পুরসভার হোক, কোঅপারেটিভ আর বিধানসভা লোকসভার হোক, সেখানে দাঁড়িয়ে এই ধরনের দক্ষিণপন্থী দলগুলো পাড়ায় পাড়ায় মার্সিনারি তৈরি করে, মাতব্বর তৈরি করে। তখন কলকারখানা বন্ধ হয়, কিন্তু অস্ত্র তৈরি করা কারখানা তৈরি হয়। তখন বোমা শিল্প বাড়ে, অন্য শিল্পগুলো নষ্ট হয়। বক্তৃয়ে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন যত বেআইনি অস্ত্র আছে সব উদ্ধার করবে, ডিজি পুলিশ করেছিল। কি হলো? ডিজি পুলিশ চলে গেল, নতুন ডিজি পুলিশ এলো। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কিভাবে অস্ত্রের ঝঞ্ঝানি হয়। আমরা তমন্নাকে খুন করতে দেখেছি বোমা মেরে, ভোটের বিজয় দাসের নাম করে। আমরা কালকেও দেখেছি উত্তরবঙ্গে খুন হয়েছে তৃণমূলের হাতে। প্রতিদিন দেখছি উত্তর দিনাজপুরে, মালদায়, বীরভূমে তৃণমূলকে খুন করছে। আজকে আপনি কুলটির কথা বললেন, এখানে শুধু তৃণমূল খুন হচ্ছে তা নয়, আমাদের মহিলা, আমাদের বয়স্ক, আমাদের শিশু, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে পুলিশের কাছে দাবি হওয়া উচিত
যে যত রকমের অস্ত্রশস্ত্র বেআইনি আছে সেটাকে উদ্ধার করতে হবে। আর এই যে অস্ত্র দেখিয়ে ভোটে লুট করার জন্য আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে বিজেপি যেরকম করছে, সেরকম পশ্চিমবঙ্গে এই যে রাজনীতি হয়েছে যে দবং দবং নেতা হবে, কার হাতে কত অস্ত্রধারী আছে সে তত বেশি বড় মাতব্বর, সে তত বেশি বড় লুটেরা। লুট এর রাজনীতি হলেই তোমাকে দুর্নীতির আশ্রয় নিতে হয়, আর দুর্নীতির আশ্রয় নিতে হলে দুষ্কৃতীদেরকে আশ্রয় নিতে হয়। সবাইকে আমি সালাম জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। কারণ বারবার বলছিলাম, শরীরটাকে বলছিলাম, যতবার জলপাইগুড়িতে আসে মিটিং করতে বৃষ্টি হয়, আবার মিটিং ভেস্তেও যায় না। আপনারাও আসেন আর মিটিংও হয়, প্রকৃতি একটু সদয় হয়। সকালে যখন সবাই ঠিক করছে, আসবার করছে, আমি যখন ট্রেন থেকে নামলাম তখন মুখ খুব আকাশে, আর এখন দেখুন রোদ হয়েছে। এই কথাটা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। কালো মেঘ আধার যখন ঘনিয়ে আসে, সেটাই সব সময় থাকে না, সে অন্ধকার ভেদ করে আবার আলো ফুটে ওঠে। আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের সমাজে, আমাদের অর্থনীতিতে, আমাদের রাজনীতিতে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের নিরাপত্তার প্রশ্নে মেয়েকে, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে, দুর্বল মানুষ, দলিত, আদিবাসী, তপশিলি, রাজবংশী, খেটে খাওয়া মানুষের জীবনে যে অন্ধকার নেমে এসছে, এমনি চিরদিনটা তো বুঝায় না। সেইটাকে কাটানোর শপথ নেওয়ার জন্য আজকে কৃষক সভা, সারা ভারত কৃষক সভা এই জেলা সম্মেলন কালাচার দরবেশ ভবনে হবে। আমাদের সংস্কৃতি এই বাংলা, যেখানে বহু ধারা এসে মিশেছে, যে লোক ধর্ম নেয়, লোক সংস্কৃতি যদি নেয়, কোনটা এটা ঘাঁটি ক্লাসিক্যাল একথা আমরা বলতে পারি না। যেমন খওয়াইয়া আছে, দরবেশি আছে, মানবাতি আছে, বাউল আছে, ভাটিয়ালি আছে, জানি সারি গান আছে, অসংখ্য ধারা। যেমন একটা নদীতে নানা রকমের শাখা প্রশাখা, ধারা ঘোড়া এসে মেশে, ঝর্ণা এসে মেশে, তারপরে নদীর ধারা তৈরি হয়। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের জীবন ধারা, আমাদের ট্র্যাডিশন এইভাবে নানান ধারার মেলবন্ধনে তৈরি হয়েছে। এজন্য আমরা বিশ্বাস করি, আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় বলা হয়েছিল, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে যারা বসে আছেন, এই মহিলা, কেউ শাড়ি পরে আছে, কেউ সালোয়ার পরে আছে, কেউ জিন্স করে রাখতে পারে, কেউ চুড়িদার করে রাখতে পারে। পুরুষরা কেউ লুঙ্গি পরে, কেউ ধুতি পরে, কেউ পায়জামা পরে, কেউ জিন্স পরে, কেউ প্যান্ট পরে, তাছাড়া কেউ বারুলা করে থাকতে পারে। আমাদের খাদ্য আলাদা আলাদা, পোশাক আলাদা, আমাদের মুখের ভূমি আলাদা, আমাদের উপাসনার পদ্ধতি আলাদা, উপাসনার ক্ষেত্র আলাদা, উপাসনার স্থল আলাদা, কিন্তু তাও আমরা সবাই এক। এটাই হচ্ছে বামপন্থা শিক্ষায় বামপন্থীরা এটা মনে করে। আর দক্ষিণপন্থীরা বললো এটা খাচ্ছে, ও ছোট খাচ্ছে, ও বড় খাচ্ছে, এই টুপি পড়েছে, ও পায়জামা পড়েছে, এই যে শুনতেন না, এই বাংলা বলে, বাংলা বলে না। গোটা দেশের পর্যায়ে সমীক্ষা করে ওড়িশা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লি ভাষার নামে আক্রমণ করা হচ্ছে, ধর্মের নামে আক্রমণ করা হচ্ছে। খাদ্যের নাম দিয়ে শুরু করেছিল, ওই যে দিনে আকার তো অনেক করেছিল, কি দরকার গরুগ্রস্ত কেন খায়, এভাবে তো ভাগ করা হয়। ফাঁসিবাদী শক্তি যখন বেড়ে ওঠে, এটাই হচ্ছে না ফাঁসিবাদী চরিত্র। সেখানে এই জনগণকে, এই মানুষকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়।
জন্য চেহারা, রং, ভাষা, পরিচিতির নানা দিক তুলে ধরা হয়। প্রথমে বলে গর্বের কথা, घर से कहो हम हिंदू हैं, मगर से कहो हम मुसलमान हैं। এটা শুধু ধর্মের নামে থাকে না, শুধু মন্দির মসজিদের নামে থাকে না। আমরা যখন বলছি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, বিভাজন যে কোনো জিনিস দিয়ে হতে পারে। যে ভাষা একজন মানুষ আর একজন মানুষকে কাছাকাছি নিয়ে আসে, মনের ভাব প্রকাশ করে, শুধু মানুষ নয়, সন্ধ্যেবেলা দেখবেন যখন পাখিগুলো ফিরে আসে, কত আওয়াজ, কত কিচিরমিচির, তার সারাদিনের অভিজ্ঞতা একে অপরের মধ্যে আদান প্রদান করে। যে কোনো সামাজিক জীব, আপনার উত্তরবঙ্গের মানুষ, ডুয়ার্সের মানুষ, এই জীব জন্তুগুলো যখন দ্রুতবদ্ধ হয়ে থাকে, জোট হয়ে থাকে, পাল হয়ে থাকে, আজকে মুনাফার জন্য, লাভের জন্য যখন গোটা বিশ্বের ট্রাক করুন, আমাদের মতো দেশে আদানি আমদানি করুন, আর তাদের দালাল করুন, এই বিজেপি, মোদী, অমিত শাহ একটি ওদের মুনাফার পাহাড় বাড়াতে মদত দিচ্ছে। আমাদের নদী, নালা, পাহাড়, পর্বত, খনি, ক্ষেত, কল, কারখানা, কাজ, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য সবটা নিজেদের মুখের মধ্যে নিতে চাইছে। 1% মানুষ যখন আমাদের সব কিছুকে গিলে খেতে চায়, দখল করতে চায়, তখন এই 99% মানুষকে জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা, রং, চেহারা, কার চোখ ছোট, কার নাক উঁচু, কার নাক গোছা, এই নিয়ে ভাগ করে দেয়। আমরা যখন বলি সারা ভারত কৃষক সভা, আমরা কৃষিকেও ভাগ করছি না, কৃষককেও ভাগ করছি না। কার কি ধর্ম, কে উত্তরের, কে দক্ষিণের, কে বিহারি, কে বাঙালি, কে ওড়িয়া, কে দামে, এই ভাগ করা হয় না। যখন সারের দাম বাড়াচ্ছে, যখন কৃষকের সারের দাম প্রয়োজন হয়, তার যখন কালোবাজারি হয়, তার কোনো আলাদা রং থাকে না, প্রদেশ থাকে না। যখন বীজের দাম বাড়ে, এই যেমন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, জম্মুতে, উত্তরাখণ্ডে, আজকে পাঞ্জাবে 23 জন মানুষ মারা গেছে, বন্যা হচ্ছে, তখন কি আমরা জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা দেখি? তাহলে দেশে বাজারে আগুন লেগেছে, কাজের বাজারে আগুন লেগেছে, কৃষি ক্ষেত্রে আগুন লেগেছে, শ্রমের বাজারে আগুন লেগেছে, আর তখন যারা আগুন লাগিয়েছে বলছে তোমার দোকান আলাদা, ওর দোকান আলাদা, তোমার জেলা আলাদা, ওর জেলা আলাদা। তাহলে বোঝা যাচ্ছে ভাগটা কেন করে? এই ভাগাভাগির বিরুদ্ধে আমরা লড়াই করছি। যেমন আমরা কমিউনিস্ট বা রাজনীতির লোকেরা বলি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। এটা কোন নির্দিষ্ট দল না। আজকে দাঁড়িয়ে আমাদের দেশে ভারতীয় জনতা পার্টি, আরএসএস, এই শাসক শ্রেণী লুটেরাদের প্রতিভূ হয়ে মানুষকে ভাগ করছে। আমরা তার বিরুদ্ধে। বাংলাদেশে জামাতপন্থী মৌলবাদী মুসলমান সংগঠন বিদেশের মদত দিয়ে সেখানে যখন মানুষের ভাগ করছে, সেখানে হিন্দু মানুষ যে সংখ্যালঘু, তার যদি মন্দির আক্রান্ত হয়, দেখবেন দর্শনটা কিন্তু এক। সে ভারতে হোক, পাকিস্তানে হোক, বাংলাদেশে হোক, আসলে ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় উন্মাদনা তৈরি করে একটা অংশের মানুষের বিরুদ্ধে আরেকটা অংশের মানুষকে এড়িয়ে দিচ্ছে। এটাকে বলে মেজরিটেরিয়ানিজম। বহু সংখ্যক বার তারা ক্ষমতার মনোমততায় বলে আমাদের সংখ্যা বেশি, আমরা এখানে ঠিক করব, আমরা মাতব্বর, আমরা তালেবর। সেখানে যখন মানবতা থাকে না, সেখানে যখন মানুষের দাবি থাকে না, সেখানে তখন বেঁচে থাকার অধিকার থাকে না। রবীন্দ্রনাথের কাছেই বলেছেন তো,
ভারতের মোহজালে সে ধরে, অন্ধ সেজন মারে আজ তু মরে। এই জন্য এরা সবাই একটা বলেছিল, লাল হটাও দেশ বাঁচাও। মনে নেই আপনাদের? আজকে আগস্ট মাস তো 30 আগস্ট। এই আগস্ট মাসে একদিন কে ওর নাম করে ফোন করেছিল ধুপগুড়িতে পার্টি অফিসের দিকে আমাদের কংগ্রেসের। অন্তঃসত্যিকে আমি স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। কোথায় আছে তারা? আসামে যারা বাঙালি অসমিয়ার নামে দাঙ্গা করেছিল, নেত্রী হত্যাকাণ্ডের নাম করে কয়েক হাজার শিশু, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, গরিব মানুষকে কবরে শুয়েছিল, তার পেছনে আরএসএস ছিল, সামনে অসম গণ পরিষদ, সামনে আসু আসলে ভাষার নাম করে উগ্রতা তৈরি করেছিল, বাঙালি খেলামের নাম করে। আমাদের প্রজন্মের মানুষ জানে, নতুন প্রজন্মের ছেলে মেয়েকে জানতে হবে। এইভাবে আরএসএস পেছনের থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে মদত দেয়, বিভাজনের রাজনীতি করে। ইংরেজ শিখিয়ে গেছে ভাগ করো আর রাজ করো। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে না, সেন্সাস জনগণনা হবে, তাতে কেউ যদি মাতৃভাষা লেখে বাংলা, তাহলে তাকে বিদেশি বলা হবে। আজকে বিজেপি নতুন করে শেখাচ্ছে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এই তো বিচ্ছিন্নতা। আর আমরা যারা এক একটা জেলায়, এক একটা ব্লকে এক এক রকমের পুরি করি, তাদেরকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে চাইছে। এইভাবে আসামে প্রথমে বাঙালি অসমিয়া, তারপরে সাঁওতালি, বড়ো, গরম উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা, উদ্বাস্তু মানুষ, শরণার্থী মানুষ, অসমিয়া মুসলমানদেরকে, অসমিয়া মুসলমান, বাঙালি মুসলমান, সংখ্যালঘু বাঙালিকে হিন্দু এবং মুসলমানের মধ্যে ভাগ করেছে। এই ভাগাভাগি রাজনীতি করার পরে হেমন্ত বিশ্ব শর্মা ঠাকুর কে বলতে পারছে, আগে তো বলতে পারত না। তাই ভাগ করলে মানুষের অধিকার, মানুষের শক্তি কমে যায়। আর যে রাজা, যে সম্রাট, যে শাসক, সে তখন অনেক বেশি মাতব্বর হয়ে যায়। তারা প্রত্যেকেই মুখের লড়াই করেছেন, গ্রাম পঞ্চায়েতের লড়াই করেছেন, করে কৃষক সভা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। কৃষক সভা এই সম্মেলন থেকে সিদ্ধান্ত হবে মোদির যে ন্যানো ইউরিয়া মাঠে ছাড়বেন না, যে ইউরিয়া আপনার কাজে লাগে সেই ইউরিয়া কিনবেন। কারণ ইউরিয়া দেশে তৈরি হচ্ছে না, দেশের সরকার ইউরিয়া তৈরি করা বন্ধ করেছে, ধান লাগিয়েছে, ধানে ইউরিয়া ছেটাতে হবে, যদিও খরার কারণে ধান লাগাতে একটু দেরি হয়েছে। ফলে সারের মূল্য বৃদ্ধি এটা বড় কথা নয়, মূল্য তো বৃদ্ধি হবেই, তার সাথে যুক্ত করছে কোনটা আপনি কিনবেন ওটা ঠিক হবে না, কোনটা জমির প্রয়োজন ওটা ঠিক হবে না, কোনটা কর্পোরেটের ঘরে বিক্রি হচ্ছে না, ওই সারের সাথে কোন অনুখাদ্য, সারের সাথে কোন পেস্টিসাইড যেটা বিক্রি হচ্ছে না ওটা কৃষকের ঘরে চাপিয়ে দিচ্ছে। এই কৃষকের ঘরে চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে অধিকার রক্ষার এই সমাবেশ থেকে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কৃষকের আয় কি করে বাড়ে। যদি সারের দাম বাড়ে, যদি বীজের দাম বাড়ে, যদি বীজ না থাকে, যদি সেচ না থাকে, কৃষকের উৎপাদিত পণ্য, সেই পণ্যের উৎপাদন খরচ যদি বেড়ে যায়, সহায়ক মূল্যটা যদি না পাওয়া যায়, তাহলে কৃষকের আয় বাড়ে না। আর কৃষকের যদি আয় বেড়ে থাকে, তাহলে কৃষকের ঘরের সন্তান বলছে আমি কৃষিকাজটা করবো না। জলপাইগুড়ি জেলায় প্রায় 1,50,000 হেক্টর জমিতে কৃষিকাজ হয়। এই 1,50,000 হেক্টর জমিতে যেদিন অনাহার ছিল, অর্থাহার ছিল, একই জমি ছিল, জমির পরিমাণ বাড়েনি, উল্টো কমেছে। কারণ মানুষ বেড়েছে, বাসস্থান বেড়েছে, রাস্তা বেড়েছে, স্কুল বেড়েছে, কলেজ বেড়েছে, তাহলে সেটা কোথায় হয়েছে? এই মাঠেই হয়েছে, এই জমিতেই হয়েছে। তাহলে জমির সংখ্যা কমে গেল, কিন্তু মানুষের সংখ্যা বেড়ে গেল, ফসল উৎপাদন
পারবে? কোন পদ্ধতিতে পারবে? অনাহারের মিছিল হয়েছে, অর্ধাহারের মিছিল হয়েছে, একটাই পদ্ধতি, সেটা সিপিআইএম, বামফ্রন্ট সরকার, কৃষক আন্দোলন সিদ্ধান্ত নিয়েছিল। যে কথাটা বললো যে ভাবা চাই, মানে যে জানে কি করে খাওনা ফাটাতে হয়, সে জানে কি করে খাওনা ফাটানোর পরে ওই কাদাতে কি করে রোয়া বানাতে হয়, সে জানে কি করে ওই সবুজকে সোনালিতে পরিণত করতে হয়, সে জানে তাকেই ফসলের অধিকারটা দিতে হবে। আর সে যখন ফসলের অধিকার পেল তখন এক ফসলি জমি কি ফসলি হলো এটাই বড় কথা নয়। আজকে ধূপগুড়িতে কৃষির উপরে দাঁড়িয়ে একটা বাজার গড়ে উঠেছে, আর কৃষির উপরে বাজার গড়ে উঠবে এটা জানে প্রকৃতি নির্ভর কৃষি। এই কিছুদিন আগে খরা হলো, খরার সময় আমাদের বিঘাকে বিঘা নষ্ট, ফসল নষ্ট হয়েছে। খরা এর আগে হয়নি, হয়েছে। জলপাইগুড়িতে কি ছিল? জলপাইগুড়িতে নদী নির্ভর জলপাইগুড়ি, এই নদী নির্ভর জলপাইগুড়িতে 152টার উপরে রিভার ছিল। এটাই যথেষ্ট নয়, 152টার উপরে রিভার নিতে 40,000 হেক্টর জমি চাষ হতো। তারপরে শ্যালো ছিল, আশিসটা বলল, তিস্তা সেচ প্রকল্প ছিল, এটাই যথেষ্ট নয়। কোথায় নদীর উপর থেকে ধরার থেকে চোখ চোখ করে জল আসছে, যেটাকে সার্ফেস ওয়াটার বলে ফোটা ফোটা করে, সেই জলের সন্ধান হলো। আমাদের এলাকায় পুকুরিতে তসিবাদের সন্ধান হয়েছে, জানাবাদের সন্ধান হয়েছে। তসিবাদে ওই ফরেস্টের থেকে জল নামিয়ে আনা হয়েছে, 1200 হেক্টর জমিতে সেই শেষ হবে। তসিবাদে ওই ফরেস্ট থেকে নামিয়ে আনা হয়েছে, যেটা ধরার জল, সার্ফেস ওয়াটার উপরের জল, 800 হেক্টর জমিতে শেষ হবে। এই ব্যবস্থা সেই সময় তৈরি করা হয়েছিল, আর সেই ব্যবস্থার মাধ্যমে সেই জল দিলে জমির উর্বরা শক্তি বাড়বে। কারণ ঝড়ার জল হচ্ছে ওই ফরেস্টের থেকে, বাগানের থেকে অনুখাদ্য, ফরেস্টের যে নির্যাস নামিয়ে নিয়ে আসে সেই এলাকার জমিতে, যেখানে 12 মণ হয় সেই এলাকার জমিতে 30 থেকে 35 মণ ধান হয়। আজকে সেটা ভেঙে দেওয়া হয়েছে ধূপগুড়িতে, সেটাই আর জল হচ্ছে না। মানে সেচের অধিকারটাও ভেঙে গিয়েছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ধূপগুড়িতে দাঁড়িয়ে সেটা থাকবে কি থাকবে না, এটাই যথেষ্ট নয়। আমাদের এখানে 20 গ্রাম তৈরি হয়েছিল, ধূপগুড়িতে 20 গ্রাম হয়েছিল, নারকাটাকাটায় 20 গ্রাম হয়েছিল, আমাদের ময়নাগুড়ির পদমতিতে 20 গ্রাম হয়েছিল, জলপাইগুড়ির মোহিতনগর সেখানে 20 গ্রাম হয়েছে, এটাই যথেষ্ট নয়। তার দিকে দিকে গলিতে গলিতে মানুষ অসুস্থ হলে তার ব্লাড টেস্ট হয়, সুগার টেস্ট হয়। আর অসুস্থ তো পরের কথা, মানুষ যাতে অসুস্থ না হয় তার পরিবারে খাদ্যের গ্যারান্টি দিতে হবে, তার জন্য গাছের চিকিৎসা করতে হবে, তার জন্য উদ্ভিদ স্বাস্থ্য কেন্দ্র করা হয়েছিল। আজকে উদ্ভিদ স্বাস্থ্য কেন্দ্রটা ভেঙে দিয়েছে, 20 গ্রাম নেই। কিসের কারণে? কোন কারণে? কারণ একটাই, এই কৃষককে যে কোনো মূল্যে কৃষি থেকে কৃষকের পরিবারকে মুখ ফিরিয়ে নিতে হবে। কৃষকের পরিবার যদি মুখ ফিরিয়ে দেয়, কৃষক লাভজনক, কৃষিটা লাভজনক নয়, এটা কৃষক পরিবার বুঝে গেল। লাভজনক নয় বুঝে সে 12 ঘন্টা 8 ঘন্টা শপিং মলে কাজ করছে, সে দিনের পর দিন একটা শ্রমিক যেটাকে বলছে গ্রিক ওয়ার্কার, সেই পিঠের মধ্যে বোঝা নিয়ে ছুটছে। আর এই কৃষি লাভজনক নয়, আমি আপনি বুঝলাম, কিন্তু লাভজনক কে বুঝলো? আদানি আম্বানি বুঝে গেল এটা লাভজনক। কারণ এত কিছুর পরেও করোনার সময় প্রমাণ হয়েছে কৃষক সেচ দেবে না, সার দেবে না, তাও ভারতবর্ষ খাদ্য শস্য মজুদ হয়েছে। এখন অনাহারে মরে না, 120 থেকে 30 কোটি ভারতবাসীর মধ্যে খাদ্যের গ্যারান্টি দিয়েছে এই কৃষক। সমস্যাটা কোথায়? খাদ্য রয়েছে, অর্ধেক ইঁদুর খেয়েছে, বাদুর খেয়েছে, তারপরেও রেশনে যে চালটা দিবে, রেশনে যে গমটা দিবে, সেটাও দেওয়া চলবে না, এই নীতিটা নিয়েছে। ফসলের অধিকারটা নেই, আপনার রেশনের অধিকার ছিল সেটা উঠিয়ে দিচ্ছে। আমরা বামপন্থীরা এটাই বলিনি, আমরা বামপন্থীরা বলেছিলাম খালি ধান চাষ করলে হবে না, পাট চাষ করলে হবে না, সবজি চাষ করলে হবে না। আমাদের দেশের মানুষের মধ্যে খাদ্যের অভ্যাসের পরিবর্তন হয়েছে, মানুষের রুচির পরিবর্তন হয়েছে। বিয়ে বাড়িতে ফুলের ব্যবহার হচ্ছে, ঘরে ঘরে সবজির ব্যবহার হচ্ছে, ফলের ব্যবহার হচ্ছে, ফলে ফল ফুল সবজি প্রক্রিয়াকরণ যে দপ্তরটা ছিল সেই দপ্তরটাকে মজবুত করতে হবে। আমাদের জলপাইগুড়ি জেলায় ফুলের চাষ হলো, ফলের চাষ হলো, সবজির চাষ হলো, এটাই যথেষ্ট নয়, এটাকে বাজারজাত করতে হবে। ধূপগুড়িতে যখন শসা উঠে, টমেটো উঠে, ঢেঁড়স উঠে, এখানে একটা বিপণনের বড় বাজার করা হয়েছিল, রেগুলেটেড মার্কেট। আর সেই রেগুলেটেড মার্কেটটা ওই সময় যা ছিল তাই ছিল। আমরা বলেছিলাম রেগুলেটেড মার্কেট
টমেটোটাকেও 2 মাস রাখতে হবে, ঢেঁড়সটাকেও 2 মাস রাখতে হবে, করলাটাকেও 2 মাস রাখতে হবে। বাবুদের বাড়িতে ফ্রিজ রয়েছে, 1টা দরজা, 2টা দরজা, 3টা দরজা, কোথাও মাখন থাকে, কোথাও মাছ থাকে। তাই আমি একটা স্টোরেজ করতে পারবো না যেখানে 2 মাস 3 মাস করলা থাকবে, 2 মাস 3 মাস টমেটো থাকবে। এটা আমরা বলেছিলাম। আর আজকে যখন টমেটোর দামটা 100 টাকা, আহারে টমেটোর কত দাম বেড়েছে। আরে টমেটোর দাম 100 টাকা কিসের কারণে? সরকার সেই সিএ স্টোরেজটা না করে, আমি সিএ স্টোরেজের থাকে মাঠের থেকে সিএ স্টোর পর্যন্ত কোল্ড চেইন দরকার। কোল্ড চেইন মানে ওই মাঠের থেকে ফসল ওই সিএ স্টোর পর্যন্ত ওই হিমঘর, ওই ঠান্ডা গাড়িতে করে আসবে। সেটা বন্ধ করে দিয়ে মমতা ব্যানার্জি কি করছে? কোল্ড চেনে প্রসাদ আসছে। কোথা থেকে? পুরীর থেকে কোল্ড চেনে নাকি প্রসাদ আসছে। আরে প্রসাদ আমরা চিনে নিব। আমার যদি ফসলের দাম থাকে, আমার ঠাকুরকে আমি কিভাবে রাখবো? আমার মন্দিরকে কিভাবে রাখবো? আমার যা জুটবে আমার তাই থাকবে। ফলে কোল্ড চেনে প্রসাদ নয়, কোল্ড চেন চাই, যাতে ধূপগুড়ির বাজারের সবজি নষ্ট না হয়, ধূপগুড়ির বাজারের টমেটো নষ্ট না হয়, ধূপগুড়ির বাজারের শশা ফেলে দেওয়া না হয়। এই লড়াইটাই আমরা করছি। অন্যায় করছি। খালি কি সিপিআইএম এর উপকার হবে? কৃষক সবার উপকার হবে? তৃণমূল যা করেন কৃষক নেই, বিজেপি যা করেন কৃষক নেই। ফলে আপনাকে এখানে দাঁড়িয়ে আজকে চ্যালেঞ্জ নিতে হবে যে অধিকার আপনি পেয়েছিলেন। আপনি তৃণমূল করতে পারেন, বিজেপি করতে পারেন, করেন, কিন্তু আপনার সন্তানের দিকে তাকিয়ে, আপনার বাজারের দিকে তাকিয়ে, ধূপগুড়ির যে বাজার গড়ে উঠেছিল তার মূল ভিত্তিটাই ছিল কৃষক। কৃষককে, কৃষিকে রক্ষা করার, এই অধিকার রক্ষার সংগ্রামে ধূপগুড়ি বরাবর ছিলেন, এবারও থাকবেন। এই আহ্বান রাখছি। আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত সাম্রাজ্যবাদ মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। পৃথিবীব্যাপী সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এই সময় একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে আগামী 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী শান্তির সপক্ষে মহামিছিলে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 1 সেপ্টেম্বর ঠিক দুপুর 2টোর সময় শিয়ালদা স্টেশন থেকে একটি মিছিল শুরু হবে, হাওড়া স্টেশন থেকে একটি মিছিল শুরু হবে এবং ধর্মতলায় জমায়েত হবে। শিয়ালদা এবং ধর্মতলার মিছিল, শিয়ালদা এবং হাওড়া স্টেশনের মিছিল ধর্মতলায় আসবে। ধর্মতলা থেকে একসাথে আমরা কলেজ স্কোয়ারের দিকে রওনা দেব। তাই সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী শান্তির সপক্ষে মহামিছিলে আমরা একসাথে পথ হাঁটি।